হাসিনা ও জয়ের বিরুদ্ধে $30 কোটি পাচারের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কারে প্রস্তাবনা জমা দেবে কমিশন। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একই সময়ে 4 দুর্ঘটনা, শীতে কাঁপছে উত্তর। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $30 কোটি পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। তাদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প ও বেবজা সহ 9টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। নারায়ণগঞ্জে প্রাইভেট কারের চাপায় বুয়েটের শিক্ষার্থী মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তি দাবি জানান। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে রূপগঞ্জের পূর্বাচলের 300 ফিট এলাকায় ঘুরতে যান 3 শিক্ষার্থী। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার মোটরসাইকেলে থাকা 3 জনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাসুদ। আহত হয় 2 সহপাঠী মেহেদি হাসান ও অমিত সাহা। যে ডিসিশন তার উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং এটাও বিশ্বাস করি সামনে যে তদন্ত কাজগুলো হবে সেগুলো আইন অনুযায়ী সুষ্ঠুভাবে হবে। 2টা মামলার মধ্যে একটা মাদকদ্রব্যের মামলা আর একটা হচ্ছে সড়ক পরিবহন আইনের মামলা। এই মামলার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি যে এটা কোনো সড়ক পরিবহন আইনে দুর্ঘটনাজনিত মামলা নয়, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন ব্যবস্থার সংস্কারে গঠিত কমিটি তার মেয়াদের মধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা জমা দেবেন বলে জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে জেলা প্রশাসন কার্যালয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে কোনো দল অংশ নেবে আর কোনো দল অংশ নিতে পারবে না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, তারাই সেটি নির্ধারণ করবে। 31 ডিসেম্বরের মধ্যে নির্ধারিত মেয়াদেই প্রস্তাবনা সরকারের কাছে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান এবং অংশীজনের মতামত নিতে এই আয়োজন করা হয়। এতে উঠে আসে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার নানা দুর্বলতার কথা। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না, কারা যোগ্য কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রস্তাবটা দেব। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে কয়েকটি যানবাহনের সংঘর্ষে বাস চালক ফরহাদ হোসেন নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রোববার ভোরে ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের 16 ঘর থেকে চলতি পাড়ায় 3 কিলোমিটার জুড়ে মাওয়াগামী কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। সড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিল। আহতদের মধ্যে 2 জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে বাস চালক ফরহাদ হোসেনের মারা যান বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বাসের হেলপার জাকির হোসেনকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তারা।
এদিকে তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে আজও স্থবির উত্তরের জনজীবন। শীতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। এদিকে সাগরে নিম্নচাপের কারণে উপকূলের জেলাগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে আজও স্থবির উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। সপ্তাহ জুড়ে জেলায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে তাপমাত্রার পারদ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস যোগ হওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হয়। এতে ভোগান্তি বেড়েছে দুস্থ, ছিন্নমূল ও ভবঘুরে মানুষের। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে। এদিকে শহরের মোটা কাপড়ের দোকানগুলোতে বেড়েছে বেচাকেনা। ভীষণ ঠান্ডা, কুয়াশা চতুর্পাশে পড়তেছে, লোকজনকে দেখা যায় না, গাড়ি ঘোড়া দেখা যায় না। খুবই শীত, বিষয়টা মানে মানুষজন কাজে যাইতে পারতেছে না। ঘন কুয়াশা না থাকলেও রাঙামাটিতে কনকনে শীত অনুভূত হচ্ছে। শনিবার রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় শীত আরও বেড়েছে। রাঙামাটি শহরে শীত না থাকলেও পাহাড়ি গ্রামগুলোতে রয়েছে শীতের দাপট। সাগরে নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে মধ্যরাতে গুড়ি গুড়ি বৃষ্টি থামলেও শীতের প্রকোপ বেড়েছে। কুয়াশা না থাকলেও তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতের কারণে দিনমজুর ও রিকশাওয়ালাদের আয় রোজগার প্রায় অর্ধেকে নেমে এসেছে। দুদিন ধরে যে বর্ষা আবহাওয়া যে খারাপ উপলক্ষে এই গাড়িগুলি নিয়ে নামছে, ঠান্ডার ভিতরে লোকজন হয় না বলতেই পাওয়া যায়। নামছি তো রাস্তা পরিষ্কার করার জন্য, কিন্তু কাজ হইবে কি? ঠান্ডায় হাত পা সব বেহা হয়ে ওঠে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া অফিস জানায়, উত্তরের হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই অবস্থা আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। খুবই ঠান্ডা, উঠা যাচ্ছে না, সকালে কাজকর্ম নেই, বেকার মতন বসে রয়েছে। গাইবান্ধায় বিকেল থেকে রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ে। শীত বস্ত্রের অভাবে চরম বিপাকে দ্বীপ ও চরের প্রায় 4 লাখ মানুষ। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সিরাজগঞ্জেও বাড়ছে শীত। দুর্ভোগে যমুনা তীরবর্তী এলাকা ও কাজীপুর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার মানুষ। শীত বেশি, কুয়াশা পড়ছে, অনেক বেশি তীব্রতা, মানুষ শীতে বেড়ে গেছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে একজনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। দুপুর 1টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় MNU ট্রিমস কারখানায় আগুন লাগে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর থেকে 3টি, রাজেন্দ্রপুরের 2টি ও শ্রীপুরের 2টি ইউনিট কাজ করছে। নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন কবিরকে গুলি করে হত্যার ঘটনায় এখনও পর্যন্ত মামলা দায়ের করেনি নিহতের পরিবার। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে প্রতিবেশীর বাদলের সাথে বাড়িসহ জমি সংক্রান্ত বিরোধ ছাড়াও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। এর আগে 21 ডিসেম্বর রাত 11:15টার দিকে সদর উপজেলার 5 দোনা এলাকায় নৃশংসভাবে মাথায় ও বুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ সুপার জানান, হুমায়ুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যা, হামলা ও মারধরের 4টি মামলায় খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে 4টি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়। জামিন আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে সালাম মুর্শেদীকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে সালাম মুর্শেদীর অনুসারী ও তার বিরোধী পক্ষের মধ্যে বাক বিতণ্ডা হয়। গেল 1 অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেফতার করে র্যাব। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাতপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুসল্লিরা। নওগাঁয় সকালে ওলামা মাশায়েখ
তাবলিগি সাথী ও তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধন হয়। এ সময় হামলা ও হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি ও সাতপন্থীদের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানানো হয়। হামলা ও হতাহতের ঘটনার প্রতিবাদে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। জড়িতদের দ্রুত বিচার দাবি করেন বক্তারা। সাতপন্থীদের কর্মকাণ্ড নিষিদ্ধ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সকালে ফেনীতেও সমাবেশ করে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান মুসল্লিরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়ছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ। প্রতি বছরই নতুন নতুন জমি আসছে কাঁকড়া চাষের আওতায়। উৎপাদিত কাঁকড়া রপ্তানি হচ্ছে বিশ্বের নানান দেশে। 2022-23 অর্থ বছরে কাঁকড়া রপ্তানি করে সাতক্ষীরার চাষিরা আয় করেছেন প্রায় $87 লাখ। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় জেলা সাতক্ষীরায় একসময় প্রচুর বাগদা চিংড়ি চাষ হতো। তবে প্রাকৃতিক দুর্যোগ সহ রোগবালাইয়ে ক্ষতির মুখে পড়ায় এখন বাগদা ছেড়ে স্বল্প বিনিয়োগের বেশি লাভের কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। লোনা পানিতে প্রতি বছরই বাড়ছে কাঁকড়া চাষ। গত বছরে 1500 টাবে আমার 2 লক্ষ টাকার মতন খরচ হয়েছিল কার্যক্রম শেষ করার পরে, তাতে আমরা 2 লক্ষ টাকা কেনা বেচা করেছিলাম। কাঁকড়া মনে করেন যে একে অপরকে আক্রমণ করতে পারে না, বা কাঁকড়াটা সুস্থ বা সবল থাকে, এতে নিজেদেরও ধরতে সুবিধা হয়। সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে এ জেলায় বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ হচ্ছে 2014 সাল থেকে। উৎপাদিত কাঁকড়া রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে। এর মধ্যে 2019-20 অর্থ বছরে রপ্তানি হয়েছে 567 টন, 2020-21 অর্থ বছরে 518, 21-22 অর্থ বছরে 802 এবং 2022-23 অর্থ বছরে রপ্তানি হয় 622 টন কাঁকড়া। ছোটখাটো ব্যবসা করি অল্প কিছু বক্স নিয়ে, আর এতে আমি খুব ভালো পাইছি। এখান থেকে অনেক মানুষ এটার উপর থেকে তাদের জীবিকা নির্বাহ করতেছে। কাঁকড়ার পোনার জন্য সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উপায়ে পোনা সরবরাহের দাবি চাষিদের। মূলত এই চাষটা আমরা সংগ্রহ করি কাঁকড়াটুকু এই সামনে যে ঘর আছে কাঁকড়ার ঘর, ওখান থেকে সংগ্রহ করি কিংবা নদীর থেকে সংগ্রহ করি। কাঁকড়ার চাষ যেন আরও বাড়ানো যায় সে বিষয়ে সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। সময়ের ভিতরে খুব বেশি লাভ করার জন্য একটা খুবই দারুণ একটা ফসল আমরা মনে করি, এবং আমরা এই জন্য কাঁকড়া চাষিদেরকে আগ্রহী করে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। উপকূলীয় এলাকায় কাঁকড়া চাষ ভূমিকা রাখছে অর্থনীতিতে, বাড়ছে কর্মসংস্থানও। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জয়পুরহাট চিনি কলে শুরু হয়েছে আখ মাড়াই মৌসুম। লোকসানের বোঝা মাথায় নিয়েই আখ মাড়াই শুরু করল দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। এই কার্যক্রম উদ্বোধন করেন চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের সচিব আনোয়ার কবির। এবার 3002 একর জমিতে আখের আবাদ হয়েছে, আর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3025 মেট্রিক টন। চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বাড়ানো হয়েছে। এদিকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে চাষিদের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটক হারাচ্ছে নোয়াখালীর প্রধান পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপ। 11 কিলোমিটার প্রধান সড়কটির 90% খানা খন্দে ভরা। সড়কের 8টি কালভার্ট ভেঙে গেছে, জরাজীর্ণ আরও 4টি কালভার্ট। নোয়াখালী প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের বুকে মেঘনার মোহনায় নিঝুম দ্বীপ। এ দ্বীপে বীজ, বনায়ন আর চিত্রাহরিণ প্রকৃতিপ্রেমী মানুষের মন কেড়ে নিত। প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত থাকত এ দ্বীপ। তবে গত কয়েক বছরে কমতে শুরু করেছে পর্যটক। যদি যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করা যায় তাহলে আমার মনে হয় যেন অনেকেই আসবে এখানে। গভর্নমেন্টের এগুলোর দিকে আরো নজরদারি করে আরো ঠিক করা উচিত। এই এলাকা নিয়ে আরো মার্কেটিং করা উচিত আমাদের। দ্বীপে চলাচলের একমাত্র বাহন মোটরসাইকেল। চলাচল করে হাতে গোনা কয়েকটি সিএনজি অটোরিকশা। মোক্তারিয়া ঘাট থেকে নামাবাজার বিচ পর্যন্ত 11 কিলোমিটার সড়কটি প্রায় চলাচলের অযোগ্য। ভেঙে গেছে 6টি কালভার্ট। আমরা ঘুরে ড্রাইভাররা 50 টাকা 100 টাকা করে কালেকশন করি। আমরা নিজেরাই এই ভাঙাটা
বানছি। আমরা তো কষ্ট করি যারা দেখতে হয় এরা কষ্ট করে। স্থানীয়রা বলছেন সড়কটি নির্মাণের 2-3 বছর যেতে না যেতেই খানাখন্দে ভরে গেছে। এই সড়ক দিয়ে যাতায়াতে চালক, স্থানীয় যাত্রী ও পর্যটকদের দুর্ভোগের শেষ নেই। রাস্তাঘাট যা করছে সব বাগে সেরে গেছে, মনে করেন পর্যটক অনেক দিন দিন আস্তে আস্তে কমে যেতেছে। এলজিইডি বলছে নতুন প্রকল্পের আওতায় সড়ক মেরামত করা হবে, পর্যটকদের জন্য হবে বিশ্রামাগার। নিজুমদিকে ডেভেলপ করার জন্য কিছু উন্নয়ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। বিশেষ করে জানেন যে ওখানে পর্যটনের জন্য রাস্তাঘাট এবং কিছু পার্কিংয়ের ব্যবস্থার জন্য আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি এবং এগুলি অতি দ্রুতই আমাদের কাছে ওয়ার্ল্ড ব্যাংক ভিজিট করে গেছে। আমরা যে কোনো সময় আমরা এই টেন্ডার হয়তো চলে যাব। পর্যটক ও দ্বীপের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে প্রধান সড়ক সহ সংযোগ সড়কগুলো সংস্কারের দাবি ভুক্তভোগীদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 918 ভোট পেয়ে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন 3 বারের সভাপতি এম সুলাইমান। প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন 671 ভোট। এর আগে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। ভোট গণনা শেষে রাত 12:30টায় ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ক্লাবের 3 বারের সভাপতি এম সুলাইমান 918টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন 671 ভোট। ক্লাবের কিছু আমাদের উন্নয়নের কাজ বাকি আছে, যেমন প্রথম কাজ আমাদের কমিটি সেন্টার চালু করা, ওটা যত তাড়াতাড়ি সম্ভব চালু করব। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মারুফ আহমেদ বাবু, তিনি পেয়েছেন 950টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইকবাল হাবিব পেয়েছেন 642টি ভোট। এর আগে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম সানি। নির্বাচিত আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। নির্বাচনে মোট ভোটার 2260 জন, পুরুষ ভোটার 1512 এবং নারী 748 জন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ শেষ করব পঞ্চগড়ে বিএনপির সমাবেশের খবর জানিয়ে। পঞ্চগড়ের বোদায় চলছে বিএনপির সমাবেশ। উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠের সমাবেশে প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণের মধ্যে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। সকাল থেকে দলের নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে জড়ো হতে থাকেন। দুপুরের আগেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে স্থানীয় নেতাদের ছাড়াও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কণ্ঠশিল্পী বেবি নাজনীন সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনা ও জয়ের বিরুদ্ধে $30 কোটি পাচারের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা জমা দেবে কমিশন। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একই সময়ে 4 দুর্ঘটনা, শীতে কাঁপছে উত্তর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।